তৃণমূলে যেভাবে ভাঙন ধরছে সেই তথ্য তুলে ধরব। কাউন্সিলরদের নিয়ে কলকাতা পুরসভার চেয়ারপারসনের ডাকা বৈঠক এবার একেবারে বাতিল হয়ে গেল। সূত্রের যা খবর, বৈঠকে যোগ দিতে চাইলেনই না বেশিরভাগ কাউন্সিলর। যদিও বৈঠক কেন বাতিল করা হয়েছে তা নিয়ে চেয়ারপারসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। কলকাতা পুরসভার ভোটের আগেই ছোট লালবাড়ির রাশ তৃণমূলের হাতের বাইরে চলে গেছে। পরপর বড় চেয়ারম্যান মেয়র পারিষদরা পদ ছাড়ার পর ইস্তফা দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা চেয়ারপারসন মালা রায়ের বৈঠকও বাতিল হয়ে গেল। রবিবার বিকেল 4টেই তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে যায়। সূত্রের দাবি, বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই এই বৈঠকে যোগ দিতে চাননি। যদিও বৈঠক বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যে আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল রবিবার মালা রায়ের ডাকা বৈঠকে তিনিও যাননি। মালার বৈঠক ডেকেছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, তার কারণ আমার শরীরটা ঠিক নেই। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। ওয়ার্ডে একজন সভাপতি আছে, একজন কার্যকরী সভাপতি আছে, মহিলা সভানেত্রী আছে, ঠিক আছে, এরা সবাই ওই অবজারভার। মানে সেটা সেই মিটিংয়ে আমি যাইনি, কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে, তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশির পদ থেকে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন তারক সিং। এদিন ফের নেতৃত্ব বদলের দাবি শোনা গেছে তার মুখে। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। আমি তো এই নেতৃত্বের পরিবর্তন চাই। যে অসুখ ববি হাকিমের মতো হাকিম সারাতে পারলো না, সেটা অন্য কোন হাকিম সারাবে? যদি ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে নতুন মেয়র পাবে, সে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দার মেয়র পাবে। কিন্তু ওরা কিছুতেই, আমি আপনাকে বলতে পারি, ওরা গরিষ্ঠতাও প্রমাণ করতে পারবে না। মেয়র ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? কলকাতা পুরসভায় কি প্রশাসক বসবে না এভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে, কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা, যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, এ হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার, তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা নয়। এরপর তাহলে কি কলকাতা পুরসভায় কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে। অর্ণব মুখোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ। মানে শুভময়দা, তৃণমূল দলটার এমন পরিস্থিতি, চেয়ারপারসন মালা রায় তিনি বৈঠক ডেকেছেন যেখানে কাউন্সিলররা তারা কেউ গেলেন না, কেউ অসুস্থতার কারণ দেখাচ্ছেন, কেউ স্পষ্ট বলছেন যে আমি ঠিক করে নিয়েছি কোনো তৃণমূলের অনুষ্ঠানে যাব না। হ্যাঁ, দেখুন, মূল বিষয়টা হচ্ছে, একটা আলোচনা আমরা বারবারই করেছি যে মোটামুটি বামফ্রন্ট সরকারকে সরানোর জন্য যে দলটির সৃষ্টি, তার পরবর্তীকালে মতাদর্শের খুব ভিত্তি না থাকার জন্য সে হেরে যাওয়ার পর তার অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। কিন্তু এখানে আরো 2-3টি যুক্তি আছে। এক হচ্ছে, বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতায় আসার পর কিন্তু বিরোধীদের জন্য একটা স্পেস বজায় রাখার কথা বারবার বলছেন তারা। মুখ্যমন্ত্রীও বলছেন, শ্রমিকবাবুও বারবার করে বলেছেন। তৃণমূল কংগ্রেসের আমলে যখন আমরা লক্ষ্য করেছিলাম, সেইখানে কিন্তু একেবারে বিভিন্ন দল থেকে তাদেরকে নিজের দলে আনা, কখনো ভয় দেখিয়ে বা বিভিন্নভাবে। সেই জায়গায় যেটা হয়েছে যে একটা অন্য দলকে যে রাজনৈতিক দল ধ্বংস করার পথে যায়, কংগ্রেস তো সেই ঝামেলাটা বারবার করে নিয়েছেই। বিজেপির সঙ্গে তৃণমূল নিয়ে প্রচুর আলোচনা আমাদের হয়েছে, যার মধ্যে সেটিং তত্ত্বও এসছে, কিন্তু সেখান থেকেও অনেক মানুষকে যখন আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে বা কতটা ভয় দেখানো হয়েছে, 2021 যে
বিধানসভা নির্বাচন, তারপর যে ধরনের বিজেপি সমর্থকরা ভীষণভাবে তারা অত্যাচারিত হয়েছেন, এই গোটা ঘটনাগুলোর মাধ্যমে তৃণমূল কংগ্রেস একটা বিরোধী শূন্য রাজনীতির ক্ষেত্র প্রস্তুত করতে চেয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্য আরেকটা অংশ ছিল যেটা মূলত দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের। হয়তো খুব সামান্য কিছু মানুষ তৃণমূল কংগ্রেসে ছিলেন যারা মতাদর্শগতভাবে কিছুটা বাম বা অতি বামপন্থী, যাদের মূল লড়াইটা ছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, একটা হিন্দু রাষ্ট্রবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তার জন্য আমরা একটা ছোট দল, আমরা পারছি না, আমরা তৃণমূল কংগ্রেসের ছায়ার তলায় গিয়ে একটা বড় প্ল্যাটফর্মের তলায় গিয়ে লড়াই করব। এই ধরনের কিছু মানুষ তারা এখনো দেখবেন নিশ্চিন্তেই আছেন, তারা তৃণমূলের এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত হননি। এখন তাদের দেখতে হবে তারা কিভাবে তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যান। এই জায়গায় অন্য রাজনৈতিক দলকে সম্পূর্ণ ধ্বংস করা, তার চেষ্টা, নিজেদের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের চক্কর এবং মতাদর্শের একেবারে অভাব, এই বিষয়গুলি মিলে একটা মানুষের কাছে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এই নির্বাচনের পর সাধারণ মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলছেন। অনেক ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা একটা আমাদের মতো গণতান্ত্রিক দেশে নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়। চাউসেস্কুর সময় যে ধরনের ঘটনা ঘটেছিল সেই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটবে কেন, সে আবেদন বর্তমানের বিজেপি সরকারের কাছে থাকবে। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ যেভাবে ফেটে বেরোচ্ছে, সেগুলো তো আর বিজেপি গিয়ে গিয়ে মানুষকে বলছে না যে তৃণমূলের বিরুদ্ধে এই ক্ষোভটা দেখাও, এবং তাদের হাতে ডিমগুলো কিনে দিচ্ছেও না। অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে বিরক্ত হয়েছেন, সেই বিরক্তি তৈরি করার যে রাস্তাটা, সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক ধ্বংসের বীজটাও বুনে রেখেছিল অগণতান্ত্রিকতা দিয়ে। ভারতের সংসদীয় গণতন্ত্রে যারা গণতন্ত্রকেই ধ্বংস করতে চায়, যারা বিরোধী রাজনৈতিক দলের জন্য কোনো স্পেস রাখে না, তাদের যে এই অবস্থা হয়, এই শিক্ষাটা কিন্তু ভারতবর্ষের আগামী দিনের সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা শিক্ষা। সিপিআইএম এই রাজ্য থেকে চলে গেছে, বিজেপি অনেক রাজ্যে জিতেছে, আবার হেরেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু এই জিনিসটা তৈরি করলো যেটা কেউ দেখেনি, কংগ্রেস অনেক রাজ্যে হেরেছে, সমাজবাদী পার্টি হেরেছে। কিন্তু এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে যেটা ঘটলো, সেটা সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল হেরে যাওয়ার পর এই ঘটনা ঘটেছে আমরা কিন্তু দেখিনি। এবং তার আগেই প্রচুর নেতা নেত্রী জেলে গেছেন, জেলে যান অনেক সময়। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা জেলে যান না এমন নয়, অনেক সময় ষড়যন্ত্র হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ঘটনাগুলি বারবার যেভাবে সামনে এসেছে, সেটা কিন্তু একেবারে রাস্তাটা তৈরিই ছিল। আজকে বিরোধী দল হিসেবে বিজেপি উঠে আসার পর সাধারণ মানুষ বিজেপিকে তাদের রক্ষাকর্তা মনে করে, আইনের শাসন আসছে মনে করে তারা কিন্তু এই প্রতিবাদের রাস্তাটা বেছে নিয়েছেন। এবং এই জায়গাটা আমাদের সংসদীয় গণতন্ত্রে, আমাদের আইনি ব্যবস্থার মাধ্যমে কিভাবে সামলাবেন এখন, সেটা সত্যি বিজেপির রাজ্য সরকারের কাছে। তারা উন্নয়ন নিয়ে আগামী দিনে কি করবেন এই আলোচনার বাইরে এই ডিমগুলোকে ছোড়া, তা আটকানোর জন্য কি করবেন, তাদের হয়তো অনেকটা সময় চলে যাবে। ফলে এই যে একটা রাজনৈতিক এবং গণতন্ত্র ধ্বংসের পরিস্থিতি তৃণমূল কংগ্রেস সৃষ্টি করেছে, যে পরিস্থিতিটা অন্য রাজনৈতিক দলকে শিক্ষা দেবে। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা তো আশা করছি সব রাজনৈতিক দল মিলেমিশে কাজ করতে পারবেন। শেষ যে দাবিটা থাকবে বা প্রশ্নটা থাকবে এখানে, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস কোথায় যাবে, এটা কোথায় যাবে তার একটা বড় জায়গা আছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তাদের লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। পশ্চিমবঙ্গে তাদের কিচ্ছু চাই না তৃণমূলের কাছ থেকে, কিন্তু এই 29 জনের মধ্যে একটা বড় অংশকে তারা যদি তাদের সমর্থনে পান, তাহলে কিন্তু আগামী দিনে এক দেশ এক ভোট বা 800-র ওপর আসনের যে পুনর্বিন্যাস, সেইগুলো করার ক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে যে বিজেপি এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা সুবিধে হতে পারে। এবং সেক্ষেত্রে যে রাজনীতিতে আমরা বারবারই বলি যে এই দর কষাকষির জায়গা বিজেপি অন্য রাজ্যে করেনি এমন তো নয়। ফলে তাদের কিন্তু মূল নজর থাকবে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং রাজ্যসভায় যারা আছেন তাদের দিকে। না, আমি বলছি তার মানে বিমলদা আগামী সোমবার মানে আগামীকাল কি হচ্ছে সেদিকে তো স্বাভাবিকভাবে সকল সংবাদ মাধ্যমে নজর থাকবে, স্পেশালি কি বিজেপিও নজর রাখবে নাকি? না, বিজেপি রাজনীতিকে যেভাবে নজরে রাখে, সম্ভাবনা হতে পারে সেটা শুভময়দা বলে দিলেন। ঠিক আছে, রাজনীতি সম্ভাবনার শিল্প, আমি সেই সম্ভাবনাকে তো আটকানোর আমি অন্য কথা বলছি। আমরা ভোটের আগে বলতাম দু শ্রেণীর তৃণমূল আছে, একদল জেলে আর একদল বেলে। এখন দেখছি দু শ্রেণীর তৃণমূল, যতটুকু বেঁচে আছে তৃণমূলে, আর খুব বেশি দিন বাঁচবেও না, একদল জেলে আর একদল জেলে গেল বলে, এছাড়া তৃণমূল কিন্তু নেই।
কিছু লোক জেলে চলে গেছে অলরেডি, আর একদল জেলে গেল বলে, মানে যে কোনো সময় জেলে ঢুকে যাবে। না আপনি বলবেন বিমল, আমি শুধু দর্শকদের স্মরণ করিয়ে দিই যে তৃণমূল যখন ক্ষমতায় ছিল এবং তৃণমূল নেতারা যখন মানে গ্রেফতার হয়ে জেলে যাচ্ছেন, তারা এরকম তুলনা করতেন, তৃণমূল কংগ্রেস জেলে গেছে, স্বাধীনতা সংগ্রামীরা তো জেলে গেছিলেন, এইভাবে তুলনা হতো। না সে তো ওদের ওই অপরিপক্ক এঁচড়ে পাকা নেতা বলতো, দরজা খুলবো, সব বিজেপিকে ঢুকিয়ে দেবো, বিজেপি দলটাকে তুলে দেবো। আমরা বলতাম বাবু খোলে দেখাও না, এখন দেখা হলো ওর দলটাই উঠে গেছে, ওকেই লোকে ওর দলে বলছে ওটাকে তাড়াও আগে, তা নাহলে দল থাকবে না, আর দেখতে দেখতে দলটা উঠেই গেল। আমি সেই দল উঠলো কি না উঠলো আমার কিচ্ছু যায় আসে না, উঠে গেলে পশ্চিমবাংলার রাজনীতির, ভারতের রাজনীতির অতীব উপকার হবে, অবিলম্বে উঠে যাওয়ার দরকার। আমি অন্য কথা বলছি, আমার বক্তব্য হচ্ছে কেন এই তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলররা হঠাৎ করে পদত্যাগের নাটক শুরু করেছেন। আমি আবার বলছি এগুলো প্রত্যেকটা কিন্তু পদত্যাগের নাটক, কারণ যতদিন তারা ক্ষমতায় ছিলেন ততদিন ক্ষমতা তো বেশ চেটে পুটে খেয়েছেন। যারাই পদত্যাগের নাটক করেন, দু একজন প্রোগ্রামও করেছেন একসঙ্গে, তার অঞ্চল থেকে লোকে ফোন করেছে, দাদা জিজ্ঞেস করুন তো এখানে কত প্রপার্টি বানিয়েছে, আমরা তো জানি ওরা কি ছিল। আজকে হঠাৎ করে পদত্যাগের নাটক করছেন, ভাবছেন যে মানুষ তাদের অন্তত ডিমটা আর ছুড়বে না। দেখুন, কেউ কারোর দিকে ডিম ছুড়ুক, আমরা চাই না যে কেউ ক্যাঙ্গারু কোর্ট বসাক, কিন্তু আমার মনে পড়ে যায় 2021 সালের ঘটনা, যে বাচ্চা মেয়েকে নিয়ে একজন মহিলা লুকিয়েছিল দমদম স্টেশনে, যে স্যার আমাকে উদ্ধার করুন, আমাকে দেখলে আমার ক্ষতি করতে পারে। শয়ে শয়ে মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, পকেটের পয়সা খরচ করে তাদের সেফ আশ্রয়ে পাঠাতে হয়েছিল। এগুলো আমি ভুলতে পারি না। তো মানুষকে আমি বলি সাবধানে থাকুন, আপনারা আইন হাতে নেবেন না, তারপরেও মানুষের এই আবেগকে তো আটকাতে পারি না আমরা। আজকে এই যে গণরস আছড়ে পড়ছে, জনরস এইভাবে এই তৃণমূল নেতাদের ওপরে আছড়াচ্ছে, একটাই কারণ, এরা মানুষকে শান্তি দেয়নি। আজকে যারা পদত্যাগের নাটক করছে তারাও একই কাজ করেছে। এবং সবচেয়ে দুঃখের কথা, অর্ণবকে একটা বলি, আজকে অর্ণব বলছে বটে যে তৃণমূল এই অন্যায় করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই অর্ণবই তো এই টেলিভিশন চ্যানেলের এই প্রোগ্রামে এই ঘরে বসে দিনের পর দিন একেবারে সমস্ত রকমের বাদ দিয়েই তৃণমূল দলটাকে সমর্থন করে গেছে। তখন যদি এরা প্রতিবাদ করতে যে না এটা ঠিক হচ্ছে না, অন্যায় করছে, তাহলে হয়তো কিছু হলেও হতে পারতো, বাট ইটস টু লেট। হয়তো মানুষজন তৃণমূলকে যেরকম ঘৃণা করে, অন্তত তোমাদেরও খুব ভালোবাসে না, এই বার্তাটা তোমাদের আমি দিয়ে দিলাম। বেশ, অর্ণবদা, একেই বলবো যে আপনি সরাসরিভাবে দাগিয়ে দিলেন এরকম করে। আমি এইটুকু আপনাকে বলবো যে ওইরকম প্রত্যক্ষভাবে যেভাবে আপনি বলছেন অন্যায়কে সমর্থন করা, আমরা যারা আউটসাইডার এই দলে 15 বছরের আউটসাইডার ছিলাম, এখন আমরা আউটসাইডার, আমাদের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কখনোই এই ধরনের দুর্নীতিকে সমর্থন করা নয়। আপনি যদি একটু মনে করে দেখেন, আপনার সঙ্গে আমি এর আগে অনেক অনুষ্ঠান করেছি বিমলদা, আপনি যদি একটু মনে করে দেখেন যেরকমভাবে রে করে একেবারে প্রত্যক্ষ লোকজনেরা যেভাবে সমর্থন করেছে, আমি কোনোদিন সেভাবে সমর্থন করিনি এবং এখনও সেটা করছি না। আমি প্রথম কথা যেটা বলছি, রবীন্দ্রনাথ যেটা বললেন যে বুদ্ধিজীবীরা নাকি এইগুলো করেছে, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুদ্ধিজীবীর কোনো ভূমিকাই নেই, কোনো ভূমিকাই নেই। তার কারণ হচ্ছে বুদ্ধিজীবীরা যেটা পারে সেটা হচ্ছে ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই ন্যারেটিভ তৈরি নিত তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রনাথ একটু বলেন যেটা তারা যেটা পারতেন সেটা হচ্ছে ন্যারেটিভ তৈরি করতে পারা। যেমন বিজেপি আরএসএস এর একটা নির্দিষ্ট ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভ তৈরি করার জায়গায় তারা গুরুত্ব দেয়, সেই গুরুত্ব দেওয়াটা তো তৃণমূল কংগ্রেস দেয়নি কোনোদিন। সেটা যদি তারা দিতেন তাহলে সেই সত্যি সত্যি পাল্টা লড়াইয়ের জায়গাটা তৈরি হতে পারত, সেই লড়াইয়ের জায়গা তৈরি হতে পারতো এবং রাজনৈতিক লড়াইয়ের জায়গা তৈরি হতে পারতো। আমি কেন বললাম যে দুর্নীতির একটা রাজনীতিকরণ ঘটেছে, এই দুর্নীতির রাজনীতিকরণটা তো রাজনৈতিক ব্যঙ্গার এই জন্য যে আমি বিরোধী পরিষদ পুরোটা খেয়ে নেবো, খেয়ে নিলে যেটা হবে, বিরোধী পরিষদটা কখনো পুরোপুরি খেয়ে নেওয়া যায় না, ওই জায়গায় ক্লাস্টার বেড়ে যায় এবং যে শক্তির সঙ্গে আমি লড়াই করতে চাইছি সেই শক্তিকেই আরো বেশি করে শক্তিশালী হয়ে ওঠে। আমি বাম চাই না, কংগ্রেস চাই না, সমস্ত পরিষদ আমি খেয়ে নিচ্ছি, তার ফলে যেটা হবে যে ওই অংশটাই কিন্তু ক্লাস্টার বাঁধবে। যে পশ্চিমবঙ্গে 3টি মাত্র সিট ছিল বিজেপি, সেই জায়গায় সেখান থেকে 208টা সিট যে হয়ে যাওয়া, সেটা তো রাজনৈতিক ব্যঙ্গারেরই ফল। আপনি বলছেন বকে যে বুদ্ধিজীবীদের কোনো গুরুত্ব ছিল না, যারা ন্যারেটিভ তৈরি করতে পারে শিক্ষিত লোকেরা ছিল, তাদের কোনো গুরুত্বই ছিল না, কোনো গুরুত্ব ছিল না। মমতা ব্যানার্জি বুঝতে পারেনি এই পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে গণতন্ত্রের জোরটা কত, মানুষ মার খেতে খেতে এমন জায়গায় পৌঁছেছে, এই গণতান্ত্রিক পথেই কিন্তু এই দলটাকে উৎখাত করে ছেড়ে দিল। উনি বুঝতে পারেনি আসলে তিনি নিজে গণতান্ত্রিক নন, তিনি লড়াই করেছেন,
ডেফিনেটলি লড়াই করে সিপিএমকে তিনি উৎখাত করেছেন, কিন্তু তারপরে সেই একই ভুল আরো খারাপভাবে করতে শুরু করলেন, কারণ তিনি গণতন্ত্র মানেন না। তার এই স্বৈরাচারী মনোভাব কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে শেষ করেছে। দেখুন, অর্ণব সাহা বলছিলেন যে দুর্নীতি রাজনীতিকরণ। আমরা তো এতদিন পর্যন্ত রাজনীতির দুর্বৃত্তায়ন শুনে এসেছি। এই দুর্নীতি রাজনীতিকরণ এটা একটা নতুন কয়নে, যার জন্য অবশ্যই কৃতিত্ব বলুন বা দায় বলুন সেটা গত 15 বছরে তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার পরিণতি যেমন ঠিক লক্ষ্য করা যাচ্ছে যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের সরাসরি ভাঙন, একই ছবি কি এবার সংসদীয় দলেও দেখা যেতে চলেছে। তার কারণ খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য আজ ফের করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়। দেখুন, যখন ধোঁয়া ওঠে আগুন তো নিশ্চয়ই আছে। ভাঙন যখন শুরু হয় সেই ভাঙনটা সর্বগ্রাসী হয়, আগুন যখন লাগে আগুনটা সর্বগ্রাসী হয়। দলেরই বিদ্রোহের আগুনে ঝাড়খাড় তৃণমূলের ঘর। বিধানসভা, পুরসভা, জেলা পরিষদের পর এবার সংসদেও তৃণমূলের ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা। ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে রবিবার দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেদিনই তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের সম্ভাবনায় কার্যত শিলমোহর দিলেন দলের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়। ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। मैं वापस आ रहा है। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो, जो अच्छा है निकल जाए निकल जाए, कुछ नहीं होने वाला। मैं खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপির থেকেও একটা অপারেশন লোটাস চালানো হচ্ছে এমপি ভাঙিয়ে নেবার, সেটা দেখা যায়। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলুম যে কাকলি ঘোষ দস্তিদার আর সুখেন্দু শেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনেই। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41। সূত্রের খবর, লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 24 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অন্তত 20 জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন বলে সূত্রের খবর। এরা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে বিদ্রোহীদের অধিকাংশের ক্ষোভ। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। দিগ্ভ্রান্ত, আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হাই হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়া। তবে আমরা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। সূত্রের খবর, লোকসভার মতো একই পরিস্থিতি রাজ্যসভাতেও। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে 9 জনই বিদ্রোহী। যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ ও মেনকা গুরুস্বামী। রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্ডি জোটের হাত ধরে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই জোটেও এখন প্রবল ডামাডোল। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের দিনই কি সাংসদদের দিক থেকে বড়সড় ধাক্কা আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? বহু পুরনো সাংসদ, সম্মানীয় সাংসদ, তারাও মুখ খুলছেন, তারাও বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, তুলে ধরছেন। তো আমার সেটা দেখে মনে হয়েছে যে সেখানেও নিশ্চয়ই কোনো ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ তো সবার জন্য একই হওয়ার কথা, কারণ এই কারণেই তো সবাই বিদ্ধ। আশঙ্কা করাটা তো অমূলক নয় যে এরকম ঘটনা লোকসভা বা রাজ্যসভা ঘটতে পারে, এটা ভাবাটা অমূলক নয়। কারণ এখানে যেহেতু এটা হতে পেরেছে, এবার তারা হয়তো তাদের মতো কি চিন্তা ভাবনা করছে। বিধায়কদের তো মন খারাপ হয়েছে, সেই জন্য তারা বিধায়কের আলাদা দল তৈরি করেছে। তবে সাংসদদেরও মন খারাপ হওয়ার, বিধায়কদের হলে সাংসদদেরও হবে, এটাই আশা করা যায়। বিধানসভা, পুরসভার রাশ হাত থেকে বেরিয়ে গেছে। সংসদীয় দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণও কি সপ্তাহের শুরুর দিনই শেষ হয়ে যাবে? অপেক্ষা সেটাই দেখার। সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, অনেকে এইরকমভাবে ব্যাখ্যা করছেন যে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে যে বিরাট ভাঙন তৈরি হয়েছে, তারপর আগামীকালকে যে ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার জন্য তৃণমূল কংগ্রেস মূলত মমতা বন্দ্যোপাধ্যায় খড়কুটোর মতন সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন।
আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, তার মধ্যে সংসদীয় দলে আবার আরেকটা বড় ভাঙনের আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সেই ভাঙন কি আটকাতে পারবেন? আমি ওটায় আসছি, তার আগে আমি একটু অর্ণবের প্রশ্নের উত্তর দিই। একটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ছিল, 18টা ভাগে ভাঙা হয়েছে, 18টা ভাগে, আর প্রত্যেকটাতে ওই ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রীর লোকেরা তারা ছড়ি ঘোরাতো। বঙ্গবিভূষণ, মহানায়ক, যাদের কোনোদিন নায়ক হওয়ার কথা নয় তারা মহানায়ক পুরস্কার পেয়ে গেছেন, বঙ্গবিভূষণ পুরস্কার পেয়ে গেছেন। এবং এই নিয়ে এই যে একটা ভাইস চ্যান্সেলররা মঞ্চে বসে আছেন, এর থেকে বড় লজ্জাজনক কিছু হয়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মঞ্চে ভাইস চ্যান্সেলর বলছেন, তারা এসে তার হয়ে কথা বলছেন। এইটাই তো বুদ্ধিজীবী সাপোর্ট। এই সাপোর্টটা যদি না থাকতো পশ্চিমবঙ্গে উনি 5 বছর, ওই 16 সালেই উনি চলে যেতেন। এই সাপোর্টটা বিভিন্ন লোককে কমিটিতে, রেলওয়ে কমিটি, এই কমিটি, সেই কমিটি, তাতে 50,000, 1 লাখ টাকা পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন এবং এদেরকে চুপ করিয়ে দিচ্ছেন। যারা তার বাইরে গেছিল, ওই অনির্বাণ ভট্টাচার্যের মতো, স্বরূপ বিশ্বাস, তাদেরকে সারা জীবনের মতো ব্যান করে বসিয়ে রেখেছিল। একটার পর একটা তাদের চোখের সামনে সিনেমা এসছে, তাদের নামতে দেওয়া হয়নি। এই ঘটনা ঘটে গেছে। আজ স্বরূপ বিশ্বাস নিয়ে লোকে কথা বলছে, তখন কোথায় ছিল পরমব্রত চট্টোপাধ্যায়? কোথায় ছিলেন? তিনি ছিলেন না। এই লোকগুলো তার পাশে সারাক্ষণ ছিল বলেই আজকে কিন্তু এই পশ্চিমবঙ্গের এই দুর্দশা। এবার আমি আসছি ইন্ডিজোটের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে। ইন্ডিজোটে দেখুন, এটা ঘটনা যে উনার পক্ষে দাঁড়িয়ে এখন উনি দলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। দলের নিয়ন্ত্রণ তিনি চেষ্টা করবেন, রাহুল গান্ধীর কাছে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করবেন, কিন্তু দল ভাঙার প্রক্রিয়াটা যখন একবার শুরু হয় তখন এই স্নোবল এফেক্টটা তার মধ্যেও চলবে। এবং এই লোকগুলি তো মতাদর্শের কারণে আসেনি, এই লোকগুলিও এসছে তাদের নিজেদের ধান্দায় এসছে। এই লোকগুলি খুব বিরাট আদর্শ নিয়ে এসছে, এইরকম কথা ভাবার উচিত নয়। সুতরাং যখনই তারা এই প্রক্রিয়াটা শুরু হবে তখন তারা কিভাবে সুযোগ পেতে চাইবেন এটা দেখবার মতো। দেখুন, এটা ঘটনা বিজেপি তাদেরকে নিয়ে এক্ষুনি তাদের দলে ঢুকিয়ে দেবে না, কিন্তু একটা ব্লক যদি করে নিতে পারে, 42 জন 41 জনের মধ্যে যদি 32-35 জনকে তারা নিয়ে রাখতে পারে, যে তারা তাদের মতোভাবে আলাদাভাবে দল, যেটা পশ্চিমবঙ্গে যেরকম একটা ব্লক হয়েছে সেরকম ব্লক করে বিজেপিকে সমর্থন করে যায়, তাহলে পশ্চিমবঙ্গেও লাভ, বিধানসভায় লাভ নেই, আমাদের শুভময়বাবু বললেন, কিন্তু লাভ নেই। একটা বিরোধী দল যদি মুখাপেক্ষী হয়ে থাকে সরকার পক্ষের, তাহলে আমাদের মুখটা কোথায় থাকবে? বস্তুত পক্ষে সরকার পক্ষের মুখাপেক্ষী হয়ে এই ঋতব্রতের দল থাকবে এখন, কারণ তাদের গায়ের দুর্গন্ধটা দূর করতে হবে। দুর্গন্ধ দূর করে তাদেরকে ঢুকতে দেবে না বিজেপি, কিন্তু তাদেরকে বসিয়ে রেখে দেবে, একটা কথা বললে তোমাদের বিরুদ্ধেও কেস দেবো। সুতরাং এরা তো জানে এরা নানা অন্যায় করেছে, নানা দুর্নীতি করেছে, এদেরকে যে কোনো মুহূর্তে জেলে ভরা যায়। জেলে না ভরে জেলের বাইরে রেখে দিয়ে এদেরকে সমর্থনটা কিন্তু বিজেপি নিয়ে যাবে, এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হবে, ভারতের ক্ষেত্রেও তাই হবে। গোটা সংসদের ক্ষেত্রে এদের সমর্থনগুলো আস্তে আস্তে বিজেপি ওই চেরি ফল খাওয়ার মতো শতরঞ্জকে খিলাড়িতে লর্ড কার্জনের ঠিক তেমনি করে টুক টুক করে লর্ড কার্জন যেমন খাচ্ছিলেন তেমনি বিজেপি এবার খেয়ে দিতে শুরু করবে। কিচ্ছু করার নেই, এমনভাবে তৃণমূল দলটা এগিয়ে গেছে, তাতে যা অবস্থার হওয়ার কথা সেই অবস্থার দিকে যাচ্ছে। সেই রোধ করবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, কারো নেই। শুভময়দা, না, রবীন্দ্রনাথ দা যেটা মূলত বলার চেষ্টা করছেন, যেমন সুইং এর রিভার্স সুইং হয়, সেই রকম সেটিং এর রিভার্স সেটিং। অর্থাৎ রবীন্দ্রনাথ দা যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদিকে যেমন একটা পুরো বিরোধী শূন্য রাখার তৃণমূল চেষ্টা করেছিল, কিন্তু না না আমি বলি আপনাকে, আমি আপনার পক্ষেই বলবো, আপনি আটকে দেবেন না, এটা তো মুশকিল। আমি বলছি এবার যদি সে তো সেটিং থিওরি বস্তাপচা হতেই পারে, কিন্তু এক সময় তো তৃণমূল আর বিজেপির জোটও ছিল রাজনীতিতে, সবটাই সম্ভব ছিল, সেটিং ছিল না। আমার মূল বক্তব্যটা হচ্ছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং নিয়ে একটা বড় আলোচনা হয়েছিল, কিন্তু একই সঙ্গে যে লড়াইটা এবার বিজেপির নেতারা দিয়েছেন এবং কর্মীরা দিয়েছেন, সত্যিকারেই মানুষ এবং নেতা তারা বিশ্বাস করেছিলেন যে আগের রাজনীতির ইতিহাস যাই থাক না কেন, সেই রাজনীতির ইতিহাস ভেঙে পশ্চিমবঙ্গের এই জায়গাটার বাইরে বার করতে হবে। এর মধ্যে তো কোনো অস্বাভাবিক কিচ্ছু নেই। একসঙ্গে ছিল কেউ কেউ, তারা আলাদা হয়েছে। বামপন্থীরাও একসময় বিজেপির সঙ্গে দুপাশে গিয়ে দাঁড়িয়েছিল ভিপি সিংকে প্রধানমন্ত্রী করার জন্য, এগুলো ইতিহাসেই আছে।
ফলে আজকের দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে বিজেপি যদি সৎভাবে চায়ও যে তাদের একটা বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে থাকুক, তারা গলা তুলুক। আমরা কেন্দ্রেও শুনেছি তো, নরেন্দ্র মোদী অনেকবার বলেছেন আমরা চাই একটা শক্তিশালী বিরোধী থাকুক। সেই শক্তিশালী বিরোধী রাহুল গান্ধী তার ভূমিকা পালন করতে পারছেন না বলেই আজকে আরশোলা পার্টিকে হয়তো মাঠে নামতে হচ্ছে। সুতরাং বিরোধী পার্টি থাকবে কি থাকবে না তার দায়টা আমরা শুধুমাত্র বিজেপির ওপর, তারা সরকারে আছে বলে দিতে পারি না। আমাদের সেইখানে বুঝতে হবে বিজেপি বিরোধী দলগুলি তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যে তারা ভারতবর্ষের শক্তিশালী বিরোধীর জায়গাটি তৈরি করার জায়গায় যেতে পারছেন না। কালকে যখন ইন্ডিয়া জোট হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস যাবে তার সঙ্গে যদি আবার অন্য কেউ, ঋতব্রত বাবুর বা অন্য কোনো তৃণমূল কংগ্রেস গিয়ে বলে আমরা ইন্ডিয়া জোটের অংশ, তখন সেই ইন্ডিয়া জোট আরো বেশি করে দুর্বল হবে এবং বিজেপির যারা সমর্থক বা নেতাকর্মী আছেন তারা বুঝতে পারবেন যে তাদের বিরুদ্ধে লড়াইটা আর নেই। ফলে সংসদীয় গণতন্ত্র রক্ষায় নিঃসন্দেহে বিজেপির একটা দায় আছে, কিন্তু বিজেপির সামনে কোনো পথ নেই যদি এমন একটা ঘটনা ঘটে যে বিরোধী শক্তিগুলো বিজেপি সেটিং না করলেও বিজেপির সেটিংয়ে গিয়ে যোগ দেয়, তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হবে এর উত্তর আমার ধারণা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপির জানা নেই। কারণ পশ্চিমবঙ্গের বিজেপি তো গিয়ে বলতে পারে না এই রে তৃণমূল গোটাটা আমার হাতে চলে এসছে, সিপিএম তোমাকে আরো 4টে সিট দেবো, তুমি ভালো করে লড়াই করো, এটা হতে পারে না। ফলে সংসদীয় গণতন্ত্র, যে গণতন্ত্রে বিরোধীর অত্যন্ত দরকার আছে, যে বিরোধীটা বিজেপি বিভিন্ন সময় করতে পেরেছে সঠিকভাবে বিজেপির রাজত্বকালে, আমি বলছি তো বিজেপিরও একটা সরকারে থাকলে তাদেরও আধিপত্যবাদ থাকবে। পৃথিবীর সমস্ত সংসদীয় গণতন্ত্র সে কথা প্রমাণ করে যে ক্ষমতায় থাকলে তখন আর সেই জায়গা থেকে একটা করাপশনের প্রশ্ন, তার যে আধিপত্যবাদের প্রশ্ন আসবেই। বিজেপিও তার মধ্যে সেই দোষগুণের মধ্যে দিয়েই বিজেপি একটি সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক দল। কিন্তু সমগ্র বিরোধী যদি নিজেদের কাজে ফেল করেন সেক্ষেত্রে তারপর কান্নাকাটি করে লাভ নেই। সেক্ষেত্রে বিজেপি চাক কি না চাক ভারতবর্ষে কিন্তু বিরোধীদের গণতান্ত্রিক পরিসরের জায়গাটা ছোট হয়ে যাবে। বিমলদা, আমি আপনার পক্ষে বলেছি তো? আচ্ছা, আমি তার উত্তরটা আমি কিছুক্ষণ পর পক্ষে বলেছেন না বিপক্ষে বলেছেন বিমলদার কাছ থেকে জানবো। কিন্তু সেটিং এর যেহেতু এতগুলো কথা হচ্ছিল, দেখুন কোন সেটিং এ এখন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ভাঙন রোধ করা যাবে সেইটা বড় প্রশ্ন। রোধ করা তো দূর, সেই ভাঙন আরো চওড়া হতে পারে বলে আশঙ্কা সামনে আসছে। এবার 20 জন সবেমাত্র এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 20 জন বিধায়ক সম্বল, তাতেও কি ভাঙন ধরাবেন সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? সম্ভাবনা জোরালো, অন্তত ইঙ্গিত তো সেদিকেই সন্দীপন সাহা নিজে দিচ্ছেন। দেখুন, যে 58 জন সই করেছিল তার বাইরেও অনেক বিধায়ক যোগাযোগে আছে। সবেধন নীলমণি 20 জন বিধায়ককেও কি শেষ পর্যন্ত রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তার শেষ সম্বলেও কি ভাঙন ধরাবেন সংখ্যার নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? শনিবার সেই জল্পনা ফের উস্কে দিলেন বিধানসভা ডেপুটি লিডার ও তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। 31 তারিখ যখন মিটিং ডাকা হয়েছিল কালীঘাটে 20 জন পৌঁছেছিল, আর 5 তারিখ যেই মিটিং ডাকা হয়েছে সেখানে 8 জন বিধায়ক পৌঁছেছে। এর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিন যেই বিধায়করা এই 58 জনের মধ্যে নেই তারা কোন দিকে যেতে চলেছে। আমরা হয়তো ট্রিগার, কিন্তু সেই কারণগুলি সবার জন্যই এক। আপনি অনায়াসে সেটা বলতে পারেন যে যারা যোগাযোগ করছে তারা যখন এখানে চলে আসবে সেটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। পচা মাছের একটা ঝুড়ি থেকে যদি কিছুটা মাছকে আলাদা করে রাখা হয় তাহলে সে মাছ ভালো মাছ বা জ্যান্ত মাছ বা টাটকা মাছ হয়ে যাবে না। তৃণমূল ভেঙে যত রকমের দল হবে তারা তৃণমূলের মতনই হবে এবং তৃণমূলের থেকেও খারাপ হতে পারে। সুতরাং মানুষ আর এইসব দল, উপদল, কোন দল তৃণমূলের মধ্যে এসব নিয়ে আর ভাবছে না। 2026-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব মাপের নেতাদের সবার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তার বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই হাই হ্যান্ডেডনেস নিয়ে চলেছে, যেইভাবে দলটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, তাতে আমাদের গ্রাসরুটের সংগঠন ছত্রাখার হয়ে গেছে। কোনো রিপোর্ট জেলা লেভেল থেকে, ব্লক লেভেল থেকে না নিয়ে এককভাবে ওপর থেকে চাপিয়ে দেওয়া, তাতে সংগঠন কমজোর হয়েছে, যার জন্যে আজকে এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে দলকে। প্রশ্ন তো তাকে করা হবেই। দেখুন, আমরাও তো প্রশ্ন করেছিলাম, তার কোনো উত্তর পাইনি দলের অভ্যন্তরীণ মিটিংয়ে। প্রশ্নের সম্মুখীন তো তাকে নিশ্চিতভাবে হতে হবেই।
একদিকে পরিষদীয় দল, অন্যদিকে সংসদীয় দল। কোনো কিছু নিয়েই এখন স্বস্তিতে নেই একদিন ক্ষমতার শীর্ষে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন। সোমবারই সংসদীয় দলে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলছে। দিল্লিতে বসেই কি পরিষদীয় দলে আরও ভাঙনের সম্মুখীন হতে হবে তাকে? অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখন বিমল শঙ্কর নন্দ বলতেই পারেন যে তৃণমূল কংগ্রেসে কি হলো না হলো তাতে আমাদের কি মাথা ব্যথা। এই তো খোদ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ডার মধ্যেই নেই। কিন্তু এইটা তো আপনি মানবেন বিমলদা যে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল, তাদের অন্দরে যদি এই রকম ফাটলটা চওড়া হয়, এ তো বিজেপির কাছে এর থেকে ভালো খবর আর কি হতে পারে? না, আমি গণতন্ত্র মানা একজন মানুষ হিসেবে একটা কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, গণতন্ত্রের শক্তিশালী বিরোধী দলের কোনো বিকল্প নেই। কেন্দ্রেও মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার এই কথা বলেছেন যে কংগ্রেস একটি শক্তিশালী বিরোধী দল হয়ে উঠুক। কিন্তু আয়রনি হচ্ছে এই যে দল আজ বিরোধী হয়েছে সেই দল যখন শাসক ছিল যা যা কাণ্ড কারখানা করেছে সে তো প্রত্যেক দিন এই সান্ধ্যকালীন আলোচনায় বা অন্য আলোচনায় আমরা দেখতে পাচ্ছি। ফলে এদের পক্ষে আদৌ কতখানি বিরোধী দল হয়ে ওঠা সম্ভব? ঠিক যে অবস্থা সিপিএমের হয়েছে, যারা বুথ দখল, যারা রিগিং, পরের বাড়িতে সাদা থান পাঠানো, এইভাবে মানুষকে ইন্টিমিডেট করেছে, ভয় দেখিয়েছে, আজকে তারা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সামান্য একটু প্রাসঙ্গিকতা আছে বলেই আমি প্রায় বললাম, প্রায় অপ্রাসঙ্গিক একটি শক্তিতে পরিণত হয়েছে। এবারে 4% ভোট পেয়েছে। ইলেকশনের আগে ওদের এক নেতা একটা সবাই বলেছিল ইলেকশনের পর বিজেপি 4% পার্টি হয়ে যাবে। দুঃখের বিষয় নিজেরাই 4%, এবারে পরের নির্বাচনে প্রায় 0% হয়ে যাবে। তাদের নিয়ে কেউ চিন্তা করে না। তৃণমূলেরও একই হাল। কারণ তুমি যখন শাসক, তুমি কোনো গণতান্ত্রিক নিয়ম মানোনি, তুমি একটা গণতান্ত্রিক দলকে টিকতে দাওনি, তুমি প্রত্যেককে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছো। দাঁতে দাঁত চেপে যারা লড়াই করেছে তার বিরুদ্ধে তুমি পুলিশ লেলিয়েছো, তার বিরুদ্ধে পার্টির ক্রিমিনালদের লেলিয়ে দিয়েছো। এরপর তুমি যদি গণতন্ত্রের কথা বলো, কে শুনবে? ফলে এইখানে কথা বলা যাবে না বলে কিছু লোক আলাদা হয়ে চলে গেছে, তারা আলাদা জোট তৈরি করেছে, ব্লক তৈরি করেছে। এবার তাদের সামনে চ্যালেঞ্জ, তারা কিভাবে বিরোধী দল হয়ে উঠবে, তারা কিভাবে গঠনমূলক বিরোধিতা করবে, সে তো তাদের ওপর নির্ভর করবে। আমি শুধু একটাই কথা বলবো যে সৎভাবে বিরোধিতা করলে কিন্তু গণতন্ত্রে তার জায়গা আছে। এবং ভারতীয় জনতা পার্টি বারবার বলে দিয়েছে বিরোধীদের স্পেস বিরোধীদের থাকবে, সেখানে বিন্দুমাত্র আমাদের ইচ্ছে নেই হাত দেওয়ার। আমরা কাউকে মেরে ধরে নিজের দলে আনবো না। তার কারণ প্রত্যেকে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, একটা সিম্বল নিয়ে নির্বাচিত হয়েছে, তারা তাদের মতো রাজনীতি করুক, সবাইকে বিজেপি করার দরকার নেই। এটা গণতন্ত্রের স্বাস্থ্যকর বিষয়ও নয়। আমরা শুধু একটা কথা বলবো, এরা শক্তিশালী বিরোধী দল হয়ে উঠুক। এরা পশ্চিমবঙ্গ বিধানসভার যে দীর্ঘ ট্র্যাডিশন, অসাধারণ বক্তৃতা রাখতেন এমন বহু মানুষ ছিলেন, হরিপদ ভারতীর মতো, সেই রকম বক্তৃতার কেন্দ্র হয়ে উঠুক। আইন যখন পাশ হবে সেটা নিয়ে চর্চা হোক। তৃণমূল এগুলো কিচ্ছু করেনি, মাঠে ময়দানে অশিক্ষিত ক্রিমিনালদের মতো মারপিট করেছে। আমরা এই ক্রিমিনাল দল আর চাই না গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা চাই একটা যোগ্য বিরোধী দল, তারা সমালোচনা করুক না, আমাদের কোনো আপত্তি নেই তাতে। আমি প্রথমেই বলবো যে রবীন্দ্রনাথ দা বললেন না যে বাংলা একাডেমি একটা ছিল, তারপর 18টা একাডেমি তৈরি। আপনি নামগুলো বলতে পারবেন? 18টা একাডেমি কি একটু শেষ করে নিই। এই যে আপনি 18টা একাডেমির কথা বলছেন, তার মানে আমি অন্তত 2-3টে জিনিসের কথা বলছি। যেমন ধরুন আইএলএসআর তৈরি হয়েছে এই জমানায়, তৃণমূল জমানায় তৈরি হয়েছিল। আইএলএসআর হচ্ছে বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দেওয়ার যে গবেষণা করা, এবং ঝাড়খণ্ডের সেই যে ঝাড়খণ্ড তৈরি করেছিল তারাই করেছে। না, ব্রাত্য বসু, জয় গোস্বামীকে বলবেন না, যারা করেছে তারা গবেষক, তারা সেই কাজটা করেছেন, সেটা স্বীকৃতি দিন। বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দিয়েছে আইএলএসআরকে, কিন্তু টাকা দিয়ে সাহায্য করেছে রাজ্য সরকার, রবীন্দ্রনাথ দা, সেটা ভালো কাজ। 2 নম্বর আমি যেটা বলছি, শিশু কিশোর একাডেমি, আমি আপনাকে একটু বলে এরা গত 15 বছরে যে মানের পাবলিকেশন করেছে সেটা কিন্তু অতীতে হয়নি, এবং সেটা ইনক্লুসিভ একটা চেহারা নিয়েছিল। সেখানে 250 জন পারফর্ম করত, সেখানে 1000 জন পারফর্ম করেছে, এবং সেখানে আমি বলছি আদিবাসী, প্রান্তবাসী, মানে একেবারে জনপদের যে লোকজন তারাও এসেছেন সেখানে পারফর্ম করতে। সে তো ইনক্লুসিভ চেহারা, সেটা আপনি ভালো বলবেন না খারাপ বলবেন। আপনি এইটাকে বলতে পারেন যে এই এতগুলো করার কোনো দরকার নেই, তো দরকার নেই।
কোনো অসুবিধা নেই, এটার উপর নির্ভর করে না মানে জনগণের সমর্থন, জনগণের সমর্থন কোনো বুদ্ধিজীবী কোনো ন্যারেটিভ নির্মাতার উপর নির্ভর করে না। এবং তারা কিন্তু এই চেষ্টাগুলো করা হয়েছিল, এটা একটা স্পেস তৈরি হয়েছিল, এই স্পেস তৈরি করা হয়েছিল, একটা কবিতা স্পেস। একাডেমির কাজটা ছিল একটু বলবে কি কাজ ছিল? বিমলদা, কবিতা একাডেমি পৃথিবীর কোথাও ও তো বাংলা না, একাডেমি না, ওই কোথাও কাজটাই করতো। পৃথিবীর কোথাও নেই, পৃথিবীর কোথাও সেই নেই, কমিটিতে আছেন, পৃথিবীর কোথাও নেই। শুধু কবিতার জন্য একটা একাডেমি তৈরি করা এবং গোটা বাংলা থেকে, গোটা বাংলার বিভিন্ন জায়গা থেকে তরুণদের নিয়ে আসা এবং সেখানে নিয়ে এসে সেটা তো করা হয়েছে, সেটা করা হয়েছে, অসংখ্য মানুষ এসছে সেখানে। বেশ বেশ, এবার আমরা পরের প্রসঙ্গে আসবো। বিশ্বাস ব্রাদার্স, দেখুন এক ভাই জেলে রয়েছে। মেসি কাণ্ডে এবার অরূপ বিশ্বাস অর্থাৎ দাদা আরো বিপাকে পড়লো, কারণ তাকে ফের নোটিশ পাঠালো পুলিশ। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন, কিন্তু কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি বলে এবার অভিযোগ সামনে আসছে। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। দেখুন, এনারা দুজন ছিলেন অত্যন্ত প্রভাবশালী, যেহেতু মুখ্যমন্ত্রীর একেবারে খুব কাছের ঘনিষ্ঠ। রাজ্যে পালাবদলের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। একদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তার ভাই সৌরভ বিশ্বাস। তাদের খাসতালুক সুরুচির সঙ্গে আছড়ে পড়েছে রোষ। এই প্রেক্ষাপটে রবিবার অরূপ বিশ্বাসের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাকে থানায় তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এই অবস্থায় রবিবার তার বাড়িতে পৌঁছে গেল নিউ আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। আপনি যে সময় চেয়েছিলেন যে তিনি অসুস্থ বলে, কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিকেল গ্রাউন্ডের কথা উল্লেখ করলো, কোনো প্রেসক্রিপশন দেননি। তার পরবর্তীকালে বলা হচ্ছে যে ফার্দার ডিরেক্টে, অর্থাৎ আবারও বলা হচ্ছে অ্যাপিয়ার বিফোর মি অন 8/6/2026 সকাল 11টায় বিধাননগর দক্ষিণ থানায়। এবং একেবারে কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশ অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার উদ্দেশ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নিউ আলিপুর থানাকে জানানো হলো। কারণ অরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায়। সেই নিউ আলিপুর থানায় বা মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসি কাণ্ডে হাজির হওয়ার জন্য একেবারে বাড়ির যে সদর দরজায়, সেই সদর দরজায় কিন্তু নোটিশ টাঙিয়ে দিল। গত বছর 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15-20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাইজরি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কি করে তারা টিকিটটা পেলো? 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে? আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? সেই মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আর এই অবস্থায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিষয় তুমি যাওনি মিটিংয়ে, তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস অ্যাজ এ কাউন্সিলর, কাঠের পুতুল, সব জায়গাতেই আমাকে যেতে হতো। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।
মানে একদিকে তো অনিল দা, অরূপ বিশ্বাস তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি এবং যেখানে অভিযোগ আসছে যে তিনি কোনো মেডিকেল সার্টিফিকেটও দেননি, আগামীকাল তাকে তলব করা হয়েছে এবং সেখানে হাজিরা দেন কিনা আমাদের নজর তো থাকবে। কিন্তু যে তদন্ত অর্থাৎ সেই মেসি কাণ্ডে শতদ্রু দত্ত একাধিক অভিযোগ করছেন। তিনি কিছুক্ষণ আগে আপনি শুনলেন প্রতিবেদনে আমরা দেখালাম, তিনি বলছেন যে পাস তার থেকে নেওয়া হয়েছিল, সেই পাস বিক্রি করা হয়েছে। তারপর ওই যে জলের বোতল, 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করা হয়েছে। হাজার হাজার টাকা দিয়ে দর্শকরা তারা টিকিট কেটেছিলেন, সেই টাকা তারা ফেরত পাবেন তো? কারণ তৎকালীন ডিজিপি রাজীব কুমার তিনি স্পষ্ট বলেছিলেন যে সেই সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। মানে তদন্ত তাহলে এবার কোন দিকে এগোবে? না না, ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারছি না, এই সিআইডি বা ইডি যারা নোটিশ দিচ্ছেন, 41A সিআরপিসি যেটা রয়েছে, যেটা এখন 35 বিএনএসএস রয়েছে, তাতে পরিষ্কার যা প্রভিশনটা রয়েছে, ওখানে নোটিশ সার্ভ করলে যাকে সার্ভ করে সি শ্যাল অ্যাটেন্ড, কোনো অপশান নেই। এবং তার সাবসেকশন 4-এ বলছে যে না হয় পুলিশ শ্যাল অ্যারেস্ট। এখানে কি ন্যাকামি করে আমি বুঝে পাই না। আমি ন্যাকামিই বলছি, 160-এ নোটিশ দিচ্ছে, 160-এ বারবার ধরে 4বার 5বার 6বার ধরে, যার জন্য ফাজলামি মারছে এরা, ধরে 41-এ দিয়ে কেন ঘাড়ে ধরে নিয়ে যাচ্ছে না তাদের? তোমরা ধরে বেঁধে নিয়ে যাক, ফাজলামি করছে। এখানে খেলা দেখতে এসে লোকে টাকা দিয়ে, আমরা ইডেনে ডিউটি করেছি, কোনোদিন গ্যালারির ভেতরে করে বোতল নিয়ে ঢুকতে দিতাম না, বাইরে আসতো খেত। এখানে নিয়ম আছে, ওখানে বলাও আছে জল নিয়ে যাবেন না, এবার ভেতরে বাইরে প্রচুর জলের ব্যবস্থা আছে, জলের বিক্রি হচ্ছে, কোল্ড ড্রিঙ্কসের ক্রেট বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে। আর যাকে দেখতে গেছেন লিওনেল মেসিকে, তাকে ঘিরে রেখেছেন এনারা, ওনার ফ্যামিলি ঘিরে রেখেছেন, তাকে দেখা যাচ্ছে আরেকজন চোখে সানগ্লাস লাগিয়ে চলে গেছেন, লোকে তিনি নিজেকে প্রজেক্ট করছেন, ওনার সানগ্লাস রেবনের না গুচির সেটা দেখতে গেছে। যাকে দেখতে গেছে তাকে আপনারা ওপরে একটা এই তোমার ব্যাটারি অপারেটেড জিপ নিয়ে ঘোরালেই হতো, পেছনে তার সিকিউরিটি থাকতো, কিংবা একটা নিচে উঁচু ডায়াস করতেন, করে ওনাকে উনি উঠে দেখাতেন, লোকে খুশি হতো। 2-4টে বল দেখেতেন, 10-12টা, ওনার সই করা বল গ্যালারিতে লাথি মেরে দিয়ে দিতেন, শর্ট করে দিতেন, বলগুলো লোকে পেলে খুশি হয়ে যেত। ওনাকে দেখতেন, খালি ওনার ফ্যামিলি ঘিরে রেখেছেন। আরে বাবা ঠিক আছে, তুমি আছো, মন্ত্রী আছো, তোমার লোক দেখতে চাইবে, দেখতে যাবে, তুমি হোটেলে দেখাও, বাইরের লোককে দেখতে দাও। ওনাদের দেখতে যেন বাসে দাঁত বের করে করে বেরছে, কোমরে হাত দিয়ে দিয়েছে, ওনার সিকিউরিটি সরিয়ে দিয়েছে, সেটাও দেখা গেছে। এইগুলো কি মানে মন্ত্রী? কোনো দায়িত্ব নেই এনাদের? আমরা লোকের থেকে টাকা নিয়েছি, নিয়েছি। তারপর যেটা বললেন দেবস্মিতা, যেটা বললেন, তখন ডিজি সাহেব বলেছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে, তাতে নিয়ে আবার ওনার গোসা হয়েছে। টাকা তো সব হয়ে গেছে ভাগ। এখানে একটা কোনো জিনিস অর্গানাইজ করতে একটা মূর্তি বানিয়ে দিয়েছে, সেটা কি একটা কিম্বুত কিমাকার অর্ধেক জিনিস। কি ফাজলামিগুলো করেছেন, এই টাকাগুলো লোকেরা রেখেছে, লোকেরা ভেঙে যাবে। হ্যাঁ, শুভময় মৈত্র কিছু বলতে চাইছেন। হ্যাঁ, দেখুন, মূল যেটা অনিল এখন বললেন এবং একটু আগে অর্ণববাবুও যেটা বলছিলেন, আপনি শিল্প সাহিত্য খেলাধুলো যেখানেই দেখুন আর কি, অর্ণববাবুও তো বেশ ভালো লেখেন, কিন্তু অর্ণববাবুর বই পশ্চিমবঙ্গের কটা লাইব্রেরিতে আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পশ্চিমবঙ্গের কটা লাইব্রেরিতে আছে? এই প্রশ্নটি মূলত যেটা আসবে, পশ্চিমবঙ্গে কিন্তু জ্ঞানীগুণী মানুষের অভাব ছিল না। তারা ওই মাসির কানটি কামড়ানোর আগে যদি একবার বলতেন, দেখুন আপনি যা লিখছেন এটা আবোল তাবোল লিখছেন, আপনি এগুলো লিখছেন সব লাইব্রেরিতে পাঠাচ্ছেন, এমন করবেন না। আজকে তো তাও মেসি এসছেন একরকম, এখন বলার হলে কে বলতে পারতেন বলে আপনার মনে হয় শুভময়দা? দেখুন, যারা এই যে যাদেরকে রবীন্দ্রনাথ বাবু একটু আগে বুদ্ধিজীবী বলে যে প্রশ্নগুলো তুলছিলেন, সেই প্রশ্নটা তো আমাদের গায়েও লাগে, এবং আমরাও তো বিভিন্ন সময় নিশ্চয়ই আমাদের মতো করে মন খুলে বলতে পারিনি। হয়তো কিছু কিছু প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, কিন্তু আমাদের সাহসের অভাব হয়েছিল। আগামী দিনে যদি বিজেপি সত্যিকারের এই সাহসটা দিতে পারে, তাহলে তাদের যে বক্তব্যগুলো গণতন্ত্রের সেটা থাকবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি ফুটবলের কথা ভাবুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত দলের হয়ে বা পশ্চিমবঙ্গের হয়ে মাঠে নেমে পড়েননি। আপনি স্টেডিয়ামের সামনে ওই মূর্তিটার কথা ভাবুন, কোমরের ওপর থেকে কাটা একটা কিম্ভূত কিমাকার গোল। আপনি মেসির মূর্তির কথা বলুন, যে মূর্তির দিকে মেসি নিজে তাকিয়ে দেখলে নিজেই হাসপাতালে ভর্তি হয়ে যাবেন। এই যে ঘটনাগুলো বারবার করে তৃণমূল কংগ্রেস করেছে, একেবারে তাদের নেতৃত্বে, কিন্তু সেখান থেকে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একটা অংশ এটা করতে পারেনি।
এই জায়গায় কিন্তু বারবার করে বলতে হবে সংগঠন ভিত্তিক দল, সে সিপিআইএম হোক বা বিজেপি, তাদের দলের মধ্যে কিন্তু আলোচনা হয়, সেখানে দ্বন্দ্ব হয়, সেখানে বিকল্প প্রস্তাব আসে। এমন হয় যে সেখানে লালকৃষ্ণ আদবানি প্রধানমন্ত্রী হতে পারেন না, নরেন্দ্র মোদী সামনে উঠে আসেন। কিন্তু তৃণমূল কংগ্রেসে আজকের যে সংকট, সেই সংকট পারিবারিক একটা কর্পোরেট কোম্পানির সংকট, যেখানে সেই কোম্পানির মালিক বা তারা তাদের নিজেদের পরিবারকে অগ্রাহ্য করতে পারছেন না বৃহৎ রাজনৈতিক স্বার্থের জন্য, এবং সেই রাজনৈতিক দলের যে লোকগুলো যারা বহুদিন ধরে ছিলেন, তারা কেউ ভয়ে, কেউ ভক্তিতে, কেউ একেবারে ব্যক্তিগত স্বার্থে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেছেন এবং তাদের সর্বনাশ করেছেন। এবং তাদের মধ্যে যে অংশ আজকে বেরিয়ে যাচ্ছেন, ভালো সাজছেন, তারাও কিন্তু আদতে নিজেরা সেই দলটিরই সর্বনাশ করছেন। আজকে অবশ্যই তৃণমূল কংগ্রেসের মধ্যে 99% মানুষ সৎ, কারণ 2 কোটির ওপর মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 1% 2 লক্ষের ওপর যারা এই দুর্নীতি দুর্বৃত্তায়নে জড়িত, তাদের সমর্থকরা নন। যিনি 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, তার মধ্যে কোনো দুর্বৃত্তায়নের প্রশ্ন খুঁজে পাওয়ার জায়গাই নেই, তিনি দুর্নীতি করেন না। ফলে সেই মানুষগুলোকে নেতৃত্ব দেওয়ার মতন লোক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই উঠে আসতে হবে। এখন কে উঠে আসবেন আমরা জানি না। আর বিজেপিকে সাবধান থাকতে হবে। সত্যি কিন্তু বিজেপির কাছে একটা চরম প্রবলেম যে এই তৃণমূল কংগ্রেসের এই যে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের ওই 99%-র বাইরের 1%, তারা যদি দল বেঁধে বিজেপিতে ঢোকার চেষ্টা করেন, তাহলে বিজেপিতে তো বহু লোককে লাগবে চৌকাট আটকানোর জন্য। তাদের একটা সাংগঠনিক সিস্টেম আছে, তারা নিশ্চয়ই চাইবেন না তৃণমূলের এই মানুষগুলো আসুন। কিন্তু একই সঙ্গে শুভময়দা বলছেন যে সমালোচনাটা কেন প্রথম থেকে দলের অন্তর থেকে এলো না। আমি বলছি প্রশ্নটা হচ্ছে কে বলবে বলুন তো, যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওটা ভাস্কর্যের মধ্যে পড়ে না, ভাস্কর্যের শালীনতার মধ্যে ওই জিনিসটা যায় না, বা যেটা তৈরি করা হয়েছে ওটা মেসির মূর্তির দেখে মনে হচ্ছে না, বা আমি বলছি যে এপাং ওপাং জপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এটা কোনো কবিতা গোত্রের মধ্যে পড়ে না, কে বলবে এটাকে? আমি বলছি কার ঘাড়ে তখন কটা মাথা আছে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশ পরিবৃত্ত করে আলোকিত করে থাকতেন, কার ঘাড়ে কটা মাথা আছে যে ওইখানে দাঁড়িয়ে বলবেন যে এটা কবিতা গোত্রের মধ্যে পড়ে না? প্রশ্নটা রইল, যেহেতু প্রসঙ্গ উত্থাপন এখানে শুভময়দা তুললেন। কিন্তু অরূপ বিশ্বাসকে নিয়ে আলোচনা হচ্ছিল, খেলার আলোচনা অরূপ বিশ্বাসকে নিয়ে হবে না তো কাকে নিয়ে হবে? এবার আরেকটা হচ্ছে স্বরূপ বিশ্বাস, 2 ভাই, ওই বলে না যে জুটিতে লুটি, সেই রকম একটা পরিস্থিতি। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। টালিগঞ্জে কাজ পেতে হলে মোটা অঙ্কের তোলা দিতে হতো, ঘনিষ্ঠ হতে চাপ দেওয়া হতো মহিলা কর্মীদেরও, আর যারা প্রতিবাদ করতো, অন্তত প্রতিবাদ করার সাহসটুকু যারা দেখাতো, তাদের খুনের হুমকি পর্যন্ত দেওয়া হতো বলে অভিযোগ সামনে এসেছে। দেখুন, স্বরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, টালিগঞ্জের ত্রাস। অভিযোগ, যার নির্দেশের বাইরে স্টুডিও পাড়ায় গাছের পাতাও নড়ত না। রাজ্যে পালা বদলের আগে পর্যন্ত তিনিই ছিলেন কার্যত শেষ কথা। সেই স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন, আর তারপরেই স্বরূপের স্বরূপ সামনে আসতে শুরু করেছে। মুখ খুলছেন স্টুডিও পাড়ার অনেকেই। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। উনি আমাকে বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। প্রিয় মানুষটা শুধু পার্টিকুলার ওনার বা স্বরূপ বিশ্বাস বা তার কোনো যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের প্রিয় মানুষ হতে হয়। এই মেকআপ শিল্পীর অভিযোগের ভিত্তিতেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তার অভিযোগপত্রে উঠে এসেছে অত্যাচারের বর্ণনা। বলা হয়েছে টালিগঞ্জে কাজ পেতে হলে স্বরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে হবে, প্রতিবাদ করলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হতো বলে অভিযোগ। এছাড়াও গিল্ডের কার্ড পেতে বা যে কোনো কাজ পেতে স্বরূপ অ্যান্ড কোম্পানিকে দিতে হতো মোটা অঙ্কের টাকা। অভিযোগপত্রে ওই মেকআপ আর্টিস্ট উল্লেখ করেছেন, গিল্ডের কার্ড তৈরির জন্য পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের থেকে 45,000 টাকা নেওয়া হয়। বীরভূমের আরেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবজারভারের থেকে চাওয়া হয়েছিল 1 লক্ষ টাকা। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা আর্ট ডিপার্টমেন্টের এক সদস্য প্রতিবাদ করায় তাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিনীর দাবি, অন্তত 50 জনের থেকে 45,000 টাকা করে নেওয়া হয়েছে। এসব জানালে তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। 5 এপ্রিল আমার বাড়িতে 3 জন চড়াও হয়ে আমাকে পুরো বন্দুক ঠেকিয়ে দিয়েছিল, যেটা আমি লিখতে পারিনি। মানে আমাকে গল্ফগেন থানাতে আটকে দেওয়া হয়েছিল, বলছে আপনি স্বরূপ বিশ্বাসের নামে কোনো কিছু লিখবেন না। সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসকে জেরা করে গিল্ডের 4 সদস্যের নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, ডোনেশন বাবদ একটা বড় অঙ্কের টাকা ঢুকত, সেই টাকার হিসেব অন্য কেউ রাখতেন। স্বরূপ বিশ্বাসকে জেরা করে এমনই তথ্য পাওয়া গেছে। উঠে এসেছে গিল্ডের 4 সদস্যের নাম। গিল্ডের ওই 4 সদস্যকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।
মানে বিমলদা, এই স্বরূপ বিশ্বাস আর অরূপ বিশ্বাস, এই দুই ভাইয়ের বিরুদ্ধে যা অভিযোগ সামনে এসেছে, তাতে করে একজন ক্রীড়া দপ্তরের দুর্নীতির দায়িত্ব নিয়েছিলেন আর একজন বিনোদন জগতের দুর্নীতির দায়িত্ব নিয়েছিলেন। আমার একটা কথা মনে পড়ে গেল, সম্ভবত 2015 সালে একদম বিধানসভার লবিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাসকে বলেছিলেন, কি রে তোর ভাইয়ের জন্য কি আমার লোকগুলো এখানে রাজনীতি করতে পারবে না? রোজ এত পেটায় কেন? এটা চাইলে আমি খবর কাগজের কাটিংও দেখিয়ে দেবো, টেলিভিশন চ্যানেলে পুরনোগুলো তোমাদের বার করো, সেগুলো সব রয়েছে। অর্থাৎ এরা মানে বিজেপি সিপিএম তো ছেড়ে দিলাম, তাদের পিটিয়ে ছাতু বানিয়ে দিয়েছে, নিজের দলের লোকেদের যাদের পছন্দ নয় তাদেরও পিটিয়েছে। লক্ষ্য একটাই, এই এলাকা আমার সম্পত্তি, আমি কাউকে ঢুকতে দেব না। আর একটা ঠান্ডা মানে হালকা চালে বলি, বেশি কিছু করার দরকার নেই। যদি কালকে অরূপ বিশ্বাস বিধাননগর থানায় যান, ওসিকে শুধু একটা অনুরোধ করব, কিচ্ছু করার দরকার নেই, একটা সাদা কাগজ দিন, কিছু কঠিন কঠিন বাংলা লিখতে দিন, অরূপ বিশ্বাস নিজে জেলে ঢুকে যায়, বলে আমার লেখার দরকার নেই, আমি জেলে যাচ্ছি। এইসব পণ্ডিতদের তো ধরে এনে মমতা ব্যানার্জি ইয়ে করেছিল, যেগুলো রিক্সা চালাতো বা অটো চালাতো, পানের দোকান দিত, সেগুলোকে মন্ত্রী বানিয়েছিল। আর আবার কি আছে, আমি রিক্সা চালানো অটো চালানোকে খারাপ কিন্তু বলছি না, একদম মজা করে দিন যেটা বললেন ঠিকই বললেন। আমার মনে হয় যে শুভময়দা, বিমলদা এবং রবীন্দ্রনাথ দা যা কথা বলেছেন এবং আমি যে কথাটা বললাম, আমার মনে হয় আমরা একই কথা বলেছি। 14ই নভেম্বর 2007 অপারেশন সূর্যোদয়ের পর যে মিছিল হয়েছিল, সেই মিছিলে আপনি অরূপ স্বরূপ এদেরকে দেখতে পেয়েছিলেন? আপনি পাননি। সেদিনকে যে লোকগুলো ছিল সেদিনকে সামনে দাঁড়িয়ে, সেই লোকগুলো যদি পরবর্তীকালে সত্যি সত্যি জায়গা পেত, তাহলে আজকের এই দিন দেখতে হতো না, আজকে এই চেহারাও দেখতে হতো না। একটা সম্পূর্ণ নতুন চেহারার রাজনীতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, সেটা পজিটিভ চেহারা নিয়েই এসেছিল। সেই চেহারাটার একটা চরম পতন এবং চরম ভাঙন আমরা দেখতে পাচ্ছি, সেটা নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করছি। কিন্তু তার মানে ওই যে চেহারাটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সম্ভাবনাটা পুরো ভুল ছিল, এটাও আপনি আজকে বলতে পারেন। শুভময় মৈত্র, দ্রুত। হ্যাঁ বিমলদা, এরপর আপনি আবার কিং কর্তব্য বিমূঢ় এই বানানটা কিন্তু লিখতে বলবেন না, তাহলে পুরো তৃণমূল দলটাই উঠে যাবে। ফলে এখন যাই হোক, একটা মূল কথা হচ্ছে, তৃণমূল নিয়ে আলোচনার দিন কিন্তু শেষ হতে চলেছে। বিজেপির যে মধুচন্দ্রিমার সময়ও শেষ, এবং আগে তো আমরা তৃণমূল এবং বিজেপির সমালোচনা করার চেষ্টা করতাম, দুই শাসক। আগামী দিনে কিন্তু যারা নিরপেক্ষ থেকে সমালোচনা করতে চান, তাদের দায়িত্ব বাড়বে, কারণ তখন রাজ্য এবং কেন্দ্রে একই সরকার। এবং বিমল দ্বারা যদি সেই স্পেসটা দেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র আরো পুষ্ট হবে। না, শুভময়দা বলছে যে তৃণমূল নিয়ে আলোচনার সময়সীমা শেষ হতে চলেছে। খুব দ্রুত রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সময় একদম শেষ, ওয়ান লাইন। আমি জাস্ট একটাই কথা বলতে চাই যে শুধু গ্রেপ্তার করলে কিন্তু দায় সেরে দেওয়া যাবে না। বিজেপি সরকারের দায়িত্ব যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে এনে এদের বিচার সম্পূর্ণ করা, এবং যেটাতে বিজেপি সরকারের আসল সাফল্য নির্ভর করবে। এই এত দোষী, এত দুর্বৃত্তকে যথাযথ বিচার আইনি প্রক্রিয়ায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারলে। রসিকতা ঢঙে হলো একটা ভাবনার কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে ব্রিগেডের জেল বানানো যায় কিনা, সেই নিয়ে একটা ভাবনা চিন্তা। কিন্তু আমি বলছি, যেটা শুভময় মৈত্র বলছিলেন না, যে তৃণমূল নিয়ে আলোচনার দিন শেষ হতে চলেছে, সম্ভবত এখনই সেটা নয়, তার কারণ আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন কিনা অরূপ বিশ্বাস, দুই হচ্ছে সই জালিয়াতি কাণ্ডে আগামীকাল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির মুখোমুখি হতে হবে। তিনি যাবেন কি, আমাদের নজর থাকবে, এবং জাতীয় রাজনীতিতে নজর থাকবে আগামীকালকের জন্য। ইন্ডি জোটের যে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, সেখানে কি হবে, নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।